আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 3 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর আমার গণিত বইয়ের 6 নম্বর প্রশ্নপত্র। এর আগে আমি 5টা প্রশ্নপত্র তোমাদেরকে করিয়েছি। যারা ওগুলো এখনো দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে। আর আজকে আমি এই ভিডিওতে এই 6 নম্বর প্রশ্নপত্রটা করাবো। এই প্রশ্নপত্রগুলো তোমাদেরকে করাচ্ছি এর কারণ হচ্ছে তোমরা যে তোমাদের টেক্সট বুকটা করেছো, তোমরা যে প্র্যাকটিস করেছো, সেখান থেকে করার পরে এই প্রশ্নপত্রগুলো প্র্যাকটিস করলে কি হবে, তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু প্রশ্নগুলো উত্তর দিতে খুব সহজ হয়ে যাবে। তাই স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখো কি বলছে, একের দাগের কোশ্চেন বলছে, যেটা বলছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাগ দাও। সঠিক উত্তরটি এখানে অপশন দেওয়া রয়েছে, একটা দুটো তিনটে করে উত্তর দেওয়া রয়েছে। তো এর মধ্যে যেটা উত্তর হবে সেটা তোমাদেরকে দাগ দিতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখো, কয়েকটা 140 গুণিত 3, 140 গুণিত 3 এর গুণফলে এককের ঘরের অঙ্কটি হলো। এককের ঘরের অঙ্কটি 140কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে বলো তো? 140কে ধরো 3 দিয়ে গুণ করলাম, 140কে আমি 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 শূন্য 0, 3 14 42, অর্থাৎ 420 হলো। তাহলে এককের ঘর কোনটা? এইটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর। তাহলে এককের ঘরে কত কি হচ্ছে? 0। তাহলে আমার উত্তরটা কি হয়ে যাবে? এখানে বলছে এককের ঘরের অঙ্কটি হলো 0, অর্থাৎ ইয়ের অপশনটা। বোঝা গেল? এরপরে দেখো 44 ভাজিত 4, 44 ভাজিত 4 ভাগটিতে ভাজ্য হলো। ভাজ্য আমরা কোনটাকে বলি? যে সংখ্যাকে ভাগ করা হয় সেটাকে আমরা ভাজ্য বলি। তো এখানে 44কে ভাগ করা হচ্ছে, তার মানে ভাজ্য হচ্ছে 44। আয়তকার চিত্রের বাহুর সংখ্যা কটা? একটা আয়তকার চিত্র কেমন হয়? এরকম দেখতে হয়, ভালো করে লক্ষ্য করো। একটা আয়তকার চিত্র এরকম দেখতে হয়। তো এর বাহুর সংখ্যা মানে এগুলোকে বাহু বলা হয়। তাহলে 1, 2, 3, 4, তাহলে 4টে হয়ে গেল বাহু। এরপরে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে। ভাগশেষ সবসময় কি হয়ে যাবে? ভাজকের থেকে ছোট হবে। যা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। 5 দিয়ে ভাগ করা হচ্ছে মানে ভাজক হচ্ছে 5, তাহলে ভাগশেষ সবসময় 5-এর থেকে ছোট হবে। দেখো এখানে 5-এর থেকে ছোট সংখ্যা কি আছে? 3 আছে, তাহলে 3টাই হয়ে যাবে উত্তর। আর 7টি 8-এর যোগফল কি হয়ে যাবে? 7টি 8-এর যোগফল, আমরা যোগফলের সংক্ষিপ্ত রূপ কি জানি? গুণ। তাহলে 7কে 8 দিয়ে গুণ করলে 27 56, তাহলে আয়ের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে একের দাগের আমার 5টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম এবং সেখানে প্রত্যেকটা হাফ নম্বর করে 2.1-2 মার্কস পেয়ে যাব। এরপরে আমরা চলে আসি, দেখো 2-এর দাগের শূন্যস্থান পূরণ করা। 2-এর দাগের শূন্যস্থান পূরণ করা কি বলেছে? যে কোনো 5টা করতে বলেছে, এখানেও হাফ নম্বর করে এবং 5 গুণিত হাফ সমান 2.5। তো এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া রয়েছে, এর মধ্যে 5টা তোমাদেরকে করতে হবে। তো আমি তোমাদেরকে সব করে দেখাচ্ছি। 8 জোড়া কলা মানে ড্যাশ গুণিত ড্যাশটি সমান ড্যাশটি কলা। 1 জোড়া মানে কটা? 1 জোড়া কলা মানে 2টো কলা। 1 জোড়া কলা মানে হচ্ছে 2টো কলা। তাহলে 8 জোড়া মানে 8 গুণিত 2, তাহলে 8 দুগুণে 16টা কলা। ঠিক আছে, তাহলে 16টা কলা হলো। এবার এখানে দেখো 6 যুক্ত 6 যুক্ত 6 যুক্ত 6, কটা 6 রয়েছে? 4টে 6 রয়েছে। তাহলে 6 গুণিত 4 কত হয়ে যাবে? 4 6 24। এরপরে দেখো ভাগশেষ ভাজকের থেকে, এই আগের দাগেই আমি বললাম ভাগশেষ ভাজকের থেকে কি হয়? সবসময় ছোট হয়। 6 ওকা 2 ওকা। ভাজ্য সমান কি? ড্যাশ গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ঠিক আছে, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। শূন্য একটি কি সংখ্যা? শূন্য একটি কি হবে? শূন্য হচ্ছে একটি জোড় সংখ্যা। কারণ যে সমস্ত সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 এগুলো থাকবে তাদেরকে জোড় সংখ্যা বলি। তাহলে শূন্য থাকা মানে সেটা হচ্ছে জোড় সংখ্যা হয়ে গেল। 5 জোড়া মানে কটা? 5 জোড়া মানে হচ্ছে 5 গুণিত 2, 5 গুণিত 2 অর্থাৎ 5 দুগুণে 10টি। এরপরে দেখো 12, 22, 32 এর একটা সিরিজ বা শ্রেণী বলা হয় এটাকে। তাহলে 12-র পরে 22 মানে 12-র সঙ্গে 10 যোগ করে 22 হয়েছে। আবার 22-এর সঙ্গে 10 যোগ করে 32, তাহলে 32-এর সঙ্গে 10 যোগ করলে কত হবে? 42।
বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে কত সংখ্যা পাবো? বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ, ধরো বিজোড় সংখ্যা আমি ধরো 5 নিলাম, তার সঙ্গে 1 যোগ করলে কত হবে? 6। 6 হচ্ছে কি জোড় সংখ্যা। বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে কি পাবো? জোড় সংখ্যা। দুইয়ের দাগের অঙ্কগুলো হয়ে গেল। এরপর আমি চলে আসছি দেখো 3-এর দাগে। 3-এর দাগে সত্য বা মিথ্যা লিখতে বলেছে। বলছে 11 থেকে 3 বিয়োগ করা যায় কতবার? 11 থেকে 3 বিয়োগ করা যায়, ধরো 11 থেকে প্রথম 3 বিয়োগ করলে কত হলো? 8 হলো। আবার এখান থেকে যদি 3 বিয়োগ করো তাহলে কত হবে? 5 হবে। আবার 3 বিয়োগ করলে কত হবে? 2 হবে। 2 থেকে কিন্তু আর 3 বিয়োগ করা যাবে না, তাহলে 1 বার, 2 বার, 3 বার। তাহলে 11 থেকে 3 বিয়োগ করা যায়, এখানে হচ্ছে 4 বার, তাহলে এটা কিন্তু মিথ্যা। একটি বৃত্তাকার চিত্র আঁকতে একটি বক্র রেখাংশ প্রয়োজন। একটি বৃত্তাকার চিত্র আঁকতে একটি বক্র রেখাংশ প্রয়োজন। এই যে একটা বৃত্তাকার চিত্র আঁকতে এই যে একটাই বক্ররেখা প্রয়োজন, তাহলে এটা হচ্ছে সত্য। এরপরে দেখো দুটি বিজোড় সংখ্যা যোগ করলে একটি জোড় সংখ্যা পায়। দুটো বিজোড় সংখ্যা ধরো 7 আর 9 যোগ করো, 9-এর সাথে কত হয়ে যাবে? 16। দেখো জোড় সংখ্যা, তাহলে এটা সত্য। 102 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য নয়। 102 3 দ্বারা বিভাজ্য হতে গেলে অঙ্কগুলোর যোগফল কি করতে হবে? অঙ্কগুলো বলতে এই যে 1 আছে, 0 আছে, 2 আছে, এদের যোগফল যদি করি 1 0 2 যোগ করলে 3 হচ্ছে। সেই 3টা কত দিয়ে বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। তার মানে 102 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য, কিন্তু এখানে কি লিখেছে? বিভাজ্য নয়, তার মানে মিথ্যা। এরপরে একবারে লাফায় 3 ঘর, তাহলে আমরা 3 বারে লাফাই 6 ঘর। একবারে যদি লাফাই 3 ঘর, তাহলে 3 বারে লাফাই 3 তিরিকে 9 ঘর, কিন্তু এখানে দিয়ে আছে 6 ঘর, তাহলে এটা মিথ্যা। 3-এর দাগের হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি দেখো 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের কি বলছে? বিন্যাস দেখে পরের গুলো আঁকো। দেখো কয়েকটা বলেছে, প্রথম ত্রিভুজ, তারপরে বৃত্ত, তারপরে ত্রিভুজ, তাহলে এরপরটা কি হবে? বৃত্ত। ক্ষয়েরটা কি আছে? দেখো উপর দিকে তীর চিহ্ন, নিচের দিকে তীর চিহ্ন। উপর দিকে দুটো তীর চিহ্ন, তাহলে এর পরেরটা হয়ে যাবে নিচের দিকে দুটো তীর চিহ্ন। গয়েরটা কি আছে? এই আসছে, এই গেল, আবার এই গিয়ে এই হলো, 3 নম্বর পজিশন, এই গেল, এই গেল, এই গেল, 4 নম্বর পজিশনে এই 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 এই। ঠিক আছে। এবার ঘয়েরটা দেখো, এটা এদিকে রয়েছে, এটা এদিকে রয়েছে, এক ঘাট সরে গেল, আবার এক ঘাট এখানে সরে গেল, আর পরেরটা তাহলে এখানে হবে। এই এটা দেখো, এটা এরকম রয়েছে, এই 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 স্টারটা একটু উপর দিকে হবে, তাহলে স্টারটা এক ঘাট ঘুরলো, এটা নিচের দিকে নামলো, এটা উপর দিকে উঠলো, আবার এক ঘাট নামলো, তাহলে এরপরে স্টারটা এদিকে আসবে, তাহলে এদিকে স্টারটা এলো, এদিকে আয়তক্ষেত্র এলো, এদিকে বৃত্ত এলো, এদিকে ত্রিভুজ এলো, এরকম জিনিসটা হয়ে গেল। এরপরে 5-এর দাগের দেখো, 5-এর দাগে আমি কি বলেছে? গুণ করতে বলেছে। গুণ করতে বলেছে, এখানে কটা অঙ্ক রয়েছে? 1টা 2টো 3টে। দেখো আমি খাতায় করেছি গুণগুলো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো 5-এর দাগের কয়ের অঙ্কটা বলেছে 175কে 3 দিয়ে গুণ, তাহলে 175কে আমি 3 দিয়ে গুণ করলে দেখো 3 5-এ কত? 15, 15-র 5 হাতে 1, 3 7-এ 21, 21 আর 1-এ 22-এর 2 হাতে 2, এই যে হাতে 2, 3 1-কে 3 আর 2-এ 5, তাহলে উত্তরটা কত হলো? 525। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, 175টাকে যদি আমি ভেঙে নিই, দেখো 100 হবে, 70 হবে, 5 হবে। 170 5 আর 3 দিয়ে গুণ করছি, তাহলে 100-কে 3 দিয়ে গুণ করলে 300 হলো, 70-কে 3 দিয়ে গুণ করলে 210, 3 7-এ 21, 210, 5-কে 3 দিয়ে গুণ করলে 5 3 15, তাহলে এবার 300, 210 আর 15 এইগুলো যোগ করব, যোগ করলে হচ্ছে 525। দেখো এর সঙ্গে এটা মিলে যাচ্ছে। তার মানে এই প্রসেসেও তোমরা করতে পারো, এই প্রসেসেও করতে পারো। এরপরে ক্ষয়ের অঙ্কটা দেখো কি আছে, 105-কে 5 দিয়ে গুণ, তাহলে 5 5-এ 25-এর 5 হাতে 2, 5 0 0 আর 2-এ 2, 5 1-কে 5। 105-কে 5 দিয়ে গুণ করলে 105 100 0 5, 100-কে 5 দিয়ে গুণ করছি, 100 গুণিত 5 500, 0 গুণিত 5 0, 5 গুণিত 5 5 5-এ 25, তাহলে 500 0 আর 25 যোগ করলে এই যে যোগ করেছি 525 হয়েছে। এরপর গয়ের অঙ্কটা
112কে 6 দিয়ে গুণ, তাহলে 112কে যদি 6 দিয়ে গুণ করি 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 1কে 6 এর একে 7, 6 1কে 6, তাহলে 672। অথবা আমি 112কে যদি ভাঙি 100 যুক্ত 10 যুক্ত 2, এটাকে আমি 6 দিয়ে গুণ করছি, তাহলে 100কে 6 দিয়ে গুণ করলে 6 1কে 6, তাহলে দুটো শূন্য আছে, তাহলে 600 হয়ে গেল। 10কে 6 দিয়ে গুণ করলে 6 10 60, আর 2কে 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, তাহলে 660 আর 12 যোগ করলে 672। এই যে 2 হচ্ছে, 6 আর 1 7 হচ্ছে, আর 6 হচ্ছে। এরপরে দেখো 6 দাগের অঙ্ক বলছে ভাগ করে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করে। দুটো অঙ্ক রয়েছে। 206কে 2 দিয়ে ভাগ করলে 2 1কে 2 হলো, 0 নামলো, তাহলে 2 0 0 হলো, 6 নামলো, 2 3 6 0 হলো। তাহলে ভাজ্য কোনটা? 206। ভাজক কোনটা? 2। ভাগফল কোনটা? 103। ভাগশেষ কোনটা? 0। তাহলে একইভাবে এইটা দেখো 5 দিয়ে যদি ভাগ করি 153কে, তাহলে 5 3 15 হলো, 3 নামলো, 5 0 0 3 নামলো, তাহলে ভাজ্য কত? 153। ভাগফল ভাজক কত? 5। ভাগফল হচ্ছে 30, আর ভাগশেষ হচ্ছে 3। এরপর 7 দাগের বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে ত্রিভুজের চিহ্নে বলছে জোড় সংখ্যা এবং গোল চিহ্নে বিজোড় সংখ্যা বসিয়ে অঙ্ক করো এবং উত্তরটি জোড় না বিজোড় সেটাও লিখতে বলেছে। 3 8 5 7 10 4 রয়েছে, তাহলে ত্রিভুজের চিহ্ন গুণিত গোল চিহ্ন রয়েছে, তাহলে ত্রিভুজের চিহ্নে যেহেতু জোড় সংখ্যা বলেছে আমি 8 লিখতে পারি, 8 লিখলাম। আচ্ছা, আর গুণ আর এই 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 বৃত্তে বা বৃত্তাকার চিত্রে যদি আমি কি লিখবো? বিজোড় সংখ্যা। আমি যদি 3 লিখি তাহলে 8 3 গুণ করলে 3 8 24, এটা কি সংখ্যা হবে? তাহলে জোড় সংখ্যা। ঠিক আছে। আর একটা যদি আমি বৃত্তে ধরো বিজোড় সংখ্যা আমি একটা নিলাম, বিজোড় সংখ্যা ধরো 7 নিলাম, আর জোড় সংখ্যা ধরো 10 নিলাম। ঠিক আছে, তাহলে 7 10 কত হয়ে যাচ্ছে? 70, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটাও জোড় সংখ্যা। 8 দাগে বলছি ফাঁকা জায়গায় সঠিক উত্তরটি লেখো। এখানে দেখো ভাগফল 9, ভাজ্য দেয়নি, ভাজক হচ্ছে 5 আর ভাগশেষ হচ্ছে 3, তাহলে ভাজ্যটা বার করতে হবে। ভাজ্য সমান ভাজক, ভাজক মানে হচ্ছে 5 গুণিত ভাগফল মানে 9 যুক্ত ভাগশেষ মানে হচ্ছে 3, তাহলে 5 9 45 যুক্ত 3, 45 আর 3 কত হচ্ছে? 48, তাহলে এইখানে হয়ে যাবে তোমার কত? 48। 5 9 45 হচ্ছে, 45 থেকে 48 থেকে 45 বিয়োগ করে 3, তাহলে এটা কমপ্লিট। এরপরে 9 দাগের অঙ্কে চলে আসছে। 9 দাগের কি বলছে? যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি গরুর গাড়িতে 7টি বস্তা আছে, প্রত্যেক বস্তায় 35টি শশা আছে, গরুর গাড়িতে মোট কটি শশা আছে হিসাব করে লিখি। একটি গরুর গাড়িতে 7টি বস্তা রয়েছে, প্রত্যেক বস্তায় 35টা, মানে একটা বস্তায় 35টা, তাহলে 7টা বস্তায় কি হবে? গুণ করতে হবে। তাহলে দেখো অঙ্কটা করেছি। একটি গরুর গাড়িতে 7টি বস্তা রয়েছে, প্রত্যেক বস্তায় 35টি শশা আছে, তাহলে গরুর গাড়িতে মোট শশা কতগুলো হবে? 35কে 7 দিয়ে গুণ করব। দেখো 35কে 7 দিয়ে গুণ করেছি, 7 5 35-এর 5, হাতে 3 3 7 21 22 23 24, 245, তাহলে 245 অ্যান্সার। তাহলে গরুর গাড়িতে মোট শশা আছে 245টি। এরপরে দেখো ক্ষয়ের অঙ্কটা। বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ, 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনলেন। বাবার মোট কত টাকা খরচ হলো? তাহলে দেখো মাছ কিনেছে কত? 50 টাকা 50 পয়সা, কাঁচা আনাজ কিনেছে 20 টাকা 50 পয়সা, তাহলে আমাকে এটা যোগ করতে হবে মোট কত টাকা খরচ হয়েছে। তাহলে 0 আর 5 আর 5 কত হচ্ছে? 10, আর এখানে দেখো 0 5 আর 2 7, 70 টাকা 100 পয়সা। এবার আমরা কি জানি? 100 পয়সাই হচ্ছে 1 টাকা, তাহলে এখান থেকে এইখানে চলে আসছে, তাহলে 70 আর 1 71 টাকা, তাহলে 71 টাকা হয়ে গেল মোট খরচ 71 টাকা, তাহলে বাবার মোট 71 টাকা খরচ হলো, এটা অ্যান্সার।
গয়ের অঙ্কটা দেখো, আমার কাছে 80 টাকা 50 পয়সা আছে, আমি 3 টাকা 50 পয়সা দুটি পেন্সিল 12 টাকার খাতা কিনেছি, আমার কাছে এখন কত রয়েছে? 3 টাকা 50 পয়সা দুটো পেন্সিল, তার মানে পেন্সিল হচ্ছে 3 টাকা 50 পয়সা করে দুবার লিখেছি, দেখো 3 টাকা 50 পয়সা 3 টাকা 50 পয়সা, আর খাতা হচ্ছে 12 টাকা, তাহলে মোট কত হচ্ছে? 0, 5 আর 5 10, 0 হাতে 1, 100, 100 পয়সা হয়ে গেল। আর এখানে 12, 13, 14, 15, 16, 17, 18, 18 টাকা 100 পয়সা, কিন্তু 100 পয়সায় কি হয়ে যাবে? 1 টাকা হয়ে যাবে, মানে 18, 19 টাকা হবে। তাহলে এবার আমার কাছে আছে 80 টাকা 50 পয়সা, সেখান থেকে 19 টাকা বিয়োগ করব। 80 টাকা 50 পয়সা থেকে 19 টাকা 0 পয়সা বিয়োগ করছি, এখানে বিয়োগ করলে 50, আর এখানে 9 কয় দিতে 10, 1 দিতে, হাতে 1, 1 রেখে 2, 2 কয় দিয়ে 8, 6 দিতে, তাহলে আমার কাছে 61 টাকা 50 পয়সা আছে। এরপরে ঘয়েরটা, 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলি মাছ থাকবে এবং কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে? তাহলে 812টা মাছ 8টা বাক্সে রাখছে, তাহলে 812কে 8 দিয়ে ভাগ করলে 8 একে 8, 1 নামলো, 8 শূন্য 0, 1 নামলো, 2 নামলো, তাহলে 8 একে 8, 4 নামলো। তাহলে প্রতিটি বাক্সে 101টি করে মাছ, একটি করে মাছ থাকবে, আর অবশিষ্ট 4টে মাছ বাক্সের বাইরে থাকবে। একটা দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন, কতজনকে খাতা দিতে পারবেন? কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? একইভাবে সেই ভাগ করতে হবে। 285কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28 হলো, 5 নামলো, 7 0 0, 5 নামলো, তাহলে 40 জনকে খাতা দিতে পারবে, আর 5টা খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। তারপরে কৃষ্ণনগরে কোনো পরিবারে প্রতিদিন 123টা পুতুল তৈরি হয়, 7 দিনে মোট কতগুলি পুতুল তৈরি হবে? একদিনে যদি 123টা হয়, 7 দিনে তাহলে 7 দিয়ে গুণ করবো, 123কে 7 দিয়ে গুণ করে 3 7 21, 1 হাতে 2, 7 দুগুণে 14, 15 16 6, হাতে 1, 7 1 7, 8, তাহলে 861টি পুতুল তৈরি হবে। এইবার চয়ের চিত্র অঙ্কন করে দেখো, বক্ররেখা, সরল রেখাংশ, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। তো বক্ররেখা আঁকতে গেলে দেখো এইভাবে বক্ররেখা, এরপর বলছে সরল রেখাংশ, এই হচ্ছে সরল রেখাংশ, তারপর কি বলছে? ত্রিভুজ, 3টে বাহু দ্বারা গঠিত, এটা হচ্ছে ত্রিভুজ। এরপর আছে আয়তক্ষেত্র, 2টো বাহু বড়, 2টো বাহু ছোট, এটা হচ্ছে আয়তক্ষেত্র। এই বিপরীত বাহুগুলো বড়, এই বিপরীত বাহুগুলো ছোট। আর বর্গক্ষেত্র হচ্ছে 4টে বাহুই সমান, এই 4টে বাহুই সমান, এটা হচ্ছে বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে 10 দাগেরও হয়ে গেল। তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নপত্র কমপ্লিট করে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ভালো করে দেখবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আর এর পরের ভিডিও আমি 7 নম্বর প্রশ্নপত্র নিয়ে আসব। তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যে আমি ভিডিওটা যখন দেবো তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, সেই সময়ে তোমরা ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও। ওকে, থ্যাংক ইউ।